আমাকে ছাড়ুন, ব্যথা লাগছে। না, ছাড়ব না। লাগুক ব্যথা, তাও তোমাকে আর ছাড়ব না। আমি এবার চিৎকার করব, কিন্তু প্লিজ আমাকে ছাড়েন। কেন চিৎকার করবে? এতদিন পর তাও তুমি আমার সাথে এমন করবে? হ্যাঁ, করব। আমি আপনাকে চিনি না, জানি না, আবার আমার হাত ধরেছেন, কত বড় সাহস! তুমি আমার মায়া, তাই তোমার হাত ধরার অধিকার আমার আছে। মানে কি? আমি মায়া না? হ্যাঁ, তুমি মায়া। আরে, আমি আপনার মায়া না, একটু বোঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝতে চাই না। তুমি এখন আমার বাড়ি যাবে, আমার সাথে থাকবে। আচ্ছা, আমার কথা আগে ভালো করে শুনেন, তারপর আপনার কথা মেনে নেব। বলো। দেখুন, আমি বোরখা পরে আছি, মুখ ঢাকা আছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আর ওই যে বাড়িটা দেখছেন, ওখানেই থাকি। তাহলে আমি কিভাবে আপনার মায়া হই বলেন? আর আমার মায়ের চোখ খুব ভালো করে চিনি, তাই তুমি যতই নিজেকে আড়াল করো না কেন, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। উফ রে, মহা মুশকিলে পড়লাম তো। আপনি কি একা রাস্তায় বের হয়েছেন, নাকি সাথে কেউ আছে? নাই, একাই বের হয়েছি। জানো, ওরা আমাকে ঘর বন্দি করে রাখে, তোমার কাছে আসতে দেয় না। তাই আজকে সবাইকে ফাঁকি দিয়ে তোমার কাছে এসেছি। আপনার বাড়ি ফিরে যান, সবাই চিন্তা করবে তো। আর আপনাকে কতবার বলবো যে আমি মায়া না? তুমি আমার সাথে চলো, তাহলে বাড়ি ফিরে যাব। আর কিছু বললাম না। লোকটা আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, কোনোভাবে হাত ছাড়াতে পারছি না। লোকটাকে আগে কখনো দেখিনি। লোকটার স্বভাব একদম বাচ্চাদের মতো। বাচ্চারা যেমন কোনো কিছু নিয়ে বায়না করে, তেমন উনিও করতে আছে। এমন সময় আমার বাবা আমাকে দেখে ডাক দিল, তানিশা, তুই এখানে এই ছেলেটার সাথে দাঁড়িয়ে আছিস কেন? বাবা দেখো, আমি এই লোকটাকে চিনি না। উনি বলছে আমি নাকি ওনার মায়া। কখন থেকে বলতে আসি আমার হাত ছাড়তে, তাও হারছে না। আমার মেয়ের হাত ছেড়ে দাও। না, ছাড়ব না, ও আমার মায়া। বাবা, কিছু একটা করো। লোকটার এসব কাণ্ড দেখে রাস্তায় লোকের ভিড় জমা হলো। সবাই বলছে এই ছেলেকে কেউ চিনে না। একজন আমার হাত ছাড়ানোর জন্য এগিয়ে গেছে দেখে তার গায়ে ঢিল ছুঁড়ে মারছে। এর মধ্যে একজন এসে বলল ছেলেটাকে সে চিনে, সম্পর্কে তার আত্মীয় হয়। সে লোকটা বাড়িতে ফোন দিয়ে এইসব ঘটনা জানিয়ে দিল। কিছুক্ষণ পর দুটো লোক আসলো, একজন ওনার বাবা, আরেকজন চাচা। আমার বাবাকে দেখে ওই লোকটার বাবা জড়িয়ে ধরে কান্না করে দিল। এত বছর পর তোর সাথে দেখা হয়েছে, তাও আবার এইরকমভাবে হবে তা কখনো ভাবি নাই রে। সব কিছু ভাগ্য রে। আজ আমার সব কিছু আছে, শুধু সুখ নাই রে। কেন, কি হয়েছে? তোর ছেলের এমন অবস্থা হলো কি করে? সে অনেক কথা ভাই। এখন মঈনকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমার বাসায় চল এখন। হ্যাঁ বাবা, চলো, আমরা মায়াদের বাসায় যাই। চলো বাবা। আচ্ছা। তানিশা, তোর আজকে কলেজে যেতে হবে না, বাসায় চল। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধুরবাল, ভাল লাগে না। একটা উটকো ঝামেলার জন্য আজকে কলেজে যাওয়া হলো না। কোথাকার কোন পাগল ছেলে তার জন্য আমার দিনটা মাটি করল। আর কোনো মেয়ে পেল না, আমাকে মায়া বানিয়ে দিল। অসহ্য। এসব মনে মনে বলতে বাড়ি এসে গেলাম। আমি বোরখা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে যাব, তখনই মঈন পেছন থেকে ডাক দিল, ওই মায়া, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। জাহান্নামে যাচ্ছি, যাবেন? মেজাজ দেখিয়ে বলেছি, সকাল থেকে যে সব হচ্ছে আমার সাথে তার সহ্য হচ্ছে না। হ্যাঁ, যাব। জাহান্নাম দেখব, কত মজা। একদম চুপচাপ এখানে বসে থাকেন। মায়া, চুপ। সবাই মঈনকে বুঝিয়ে জোর করে টিভি অন করে বসিয়ে রাখলো। আমি আমার রুমে এলাম। এবার বলি, প্রতিদিনের মতো সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। আমি অপলক দৃষ্টিতে থাকি। ছেলেটা দেখতে অনেক সুন্দর, কিন্তু অগোছলো টাইপের। কারো স্পর্শ পেলাম আমার হাতের ওপর। তখন ছেলেটা থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকালাম। মন চাইছিল আরেকটা হাত দিয়ে ছেলেটার গালে থাপ্পড় দেই, কিন্তু দিতে পারিনি যদি উল্টাপাল্টা কিছু করে, এই ভয়ে। এর পরের ঘটনা শুনলেনই তো। এখন ফ্রেশ হয়ে রুমের দরজা লক করেছে শুয়ে। একটু ঘুম আসে, এমন সময় দরজায় টোকা দিতেই আছে তো দিতে আছে। মেজাজ খারাপ নিয়ে দরজা খুললাম, দেখে মঈন দাঁড়িয়ে আছে। ওই হয়েছে কি? হ্যাঁ, এভাবে দরজা ধাক্কা দিতে আছেন কেন? মঈন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কোনো কথা বলছি না। আমি আবার বললাম, এই যে মঈন, এই আপনার সমস্যা কি? এখন দেখছেন তো যে আমি মায়া। না, তুমিও আমার মায়া। এই মায়ের চোখ দেখে আমি তোমাকে ভালোবাসছি। আমি মায়া না, আমি তানিশা, বুঝছেন? না না না, আমার সেই মায়ের চোখ, এটা আমি ভুলতে পারিনি। অসহ্য। বলুন, এখানে কেন আসছেন? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতে আসি। আর তুমি আমাকে রেখে এখানে বসে আছো? হ্যাঁ, বসে আসি, বেশ করেছি। এখান থেকে বেরিয়ে যান। তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না। এখনই আমার সাথে চলো।
বলে আমার হাত ধরে টেনে নিয়ে সবার কাছে গেল। সেখানে আমার মা বাবা, ভাই বোন, ওর বাবা, চাচা ছিল। সবাই বসা ছেড়ে দাঁড়িয়ে উঠল মঈনের এমন কাণ্ড দেখে। মঈনের বাবা বলল, কি হচ্ছেটা কি মঈন? ওর হাতটা ছাড় না বাবা, ও আমার সাথে এমন করছে কেন? তুমি ওকে একটু বকে দাও। আচ্ছা, তুই ওর হাত ছেড়ে দে। মঈন আমার হাত ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। মঈনের বাবা বলল, মঈন তুই গিয়ে টিভি দেখ, আমি একটু তানিশার সাথে কথা বলে আসি। বাবা, ও তানিশা না, ও আমার মায়া। আর তুমি আমাকে তোমাদের কথার মাঝে কেন রাখবে না? মায়াকে খুব বকে দেব যাতে তোর সাথে খারাপ ব্যবহার না করে, তাই ওর সাথে কথা বলো। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। মঈনকে রেখে আমি আমার মা বাবা আর মঈনের বাবার রুমে এসেছি। মঈনের বাবা আমাকে তার পাশে বসিয়ে বলল, আমি জানি মা তুমি খুব বিরক্ত হচ্ছ, কিন্তু আমি যে নিরুপায়। আমার ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ রোজা করত, সবার সাথে ভালো ব্যবহার করত। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ওকে খুব ভালোবাসত। ও এমন ছিল না, ভাগ্য আজ ওর এই অবস্থা করেছে। কেন, ওর কি হয়েছিল? ও যে তোমাকে মায়া বলে, সত্যি একটা মেয়ের নাম ছিল নীরা। মঈন ওর চোখ দেখে প্রেমে পড়েছিল, তখন নীরার নাম মায়া দেয়। মায়াকেও প্রচণ্ড ভালোবাসত। ওদের 4 বছরের রিলেশন ছিল। আমাকে মায়ের কথা বলছে তখন মায়ের পরিবারের সাথে কথা বলে ওদের বিয়ে ঠিক করি। বিয়ে হয়েছিল কি? না রে মা, ওদের বিয়ে ঠিকও করেছিলাম, কিন্তু মায়া, তিনি কান্না শুরু করে দিল। আমার বাবা তাকে সান্ত্বনা দেয়। তার এইটুকু কথায় আমারও খুব খারাপ লাগে। তিনি নিজেকে শান্ত করে আবার বলা শুরু করে। ওদের বিয়ের কেনাকাটা করতে যায়। মায়া বিয়েতে যেভাবে শাস্তি পেয়েছে সেই অনুযায়ী আমরা বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরে আসার রাস্তায় দেখি মায়া কাজী অফিস থেকে বের হচ্ছে। মঈন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মায়ার সামনে দাঁড়ায়। আমরা গাড়িতে বসে থাকি। তারপর মঈন মায়াকে বলে, মায়া তুমি এখানে কেন? মঈন, তুমি এখানে এখন কেন এসেছো? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো কেন? কই না তো, ভয় পাবো কেন? না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি ভয় পেয়েছো। না, বললে না তো কেন এসেছো? আমাদের বিয়ের শপিং করতে। আর তুমি? আর বলো না, আমার বান্ধবী তিন্নি আছে না, ওর বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছে। তুমি আমাকে কিছু জানাওনি কেন? তাড়াহুড়ো করে আসছি, তাই তোমাকে জানাতে পারিনি। ও আচ্ছা, চলো আমি ওদের সাথে দেখা করে আসি। না, তোমার দেখা করতে হবে না, সবাই তোমার জন্য ওয়েট করে আছে। তুমি বাসায় যাও, আমি দেখা করবই। ওদের থেকে ট্রিট নিতে হবে। তো এর মধ্যেই একটা ছেলে কাজী অফিস থেকে বেরিয়ে এসে মায়ের কাঁধে হাত দিয়ে বলল, মাই সুইটহার্ট, তুমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আমার গাড়িতে গিয়ে বসতে। আবির, তুমি চুপ করো। মায়া, এই ছেলেটাকে তোমার গায়ে হাত দিয়ে কথা বলে কেন? আমার পরিচিত। সুইটহার্ট, তুমি কেন মিথ্যা বলছো? এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আর কোনো লুকোচুরি না। মায়া, তোমাদের বিয়ে হয়েছে, এসবের মানে কি? যা শুনছো তাই। এটা হতে পারে না। মায়া, তুমি সত্যিটা বলো। ডার্লিং, তুমি বোকা হাদারাম মঈনকে সত্যিটা বলে দাও। হ্যাঁ, আমি আবিরকে বিয়ে করেছি। ঠাস। মায়ের গালে মহিন থাপ্পড় মারে। আমার সাথে কেন এমন ভালোবাসার নাটক করলে? কেন ঠকালে? কি ভুল ছিল আমার? আমার স্বপ্ন কেন ভেঙে দিলে? আমার ভালোবাসায় কম ছিল কোথায়? উত্তর দাও। হ্যাঁ, তোমাকে ভালোবাসছিলাম তোমার সৌন্দর্য আর টাকা দেখে। তোমার শাসন বারণ আমার ভালো লাগতো না। আমার হাত ধরতে হলেও আমার থেকে পারমিশন নিতে। আমার প্রতি তোমার ফিলিংস থাকতো না। সবসময় ইসলামের নীতিকথা নিয়ে পড়ে থাকতে। আধুনিক ছেলেদের সাথে তোমার কোনো মিল ছিল না। কখনো আমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাও নাই, যেখানে আমার একান্তের সময় কাটাতে পারতাম। আর দেখো, আবিরও ওর নিজে থেকে ওর কাছে আমাকে ডাকতো। ও আমার সব ইচ্ছা পূরণ করেছে। তুমি কোথায় আর আবির কোথায়? নিজের মতো ক্ষেত গায়ে কাউকে দেখে বিয়ে করে সুখে থেকো। আমাদের ভালোবাসা পবিত্র রাখার জন্য এসব করেছি, তাই বলে তুমি আমাকে ঠকাতে পারলে? এসব কথা আমাকে আগে বলতে। তুমি কি ভুলে গেছিলা যে আমাদের বিয়েও ঠিক হয়েছে? আমাদের 4 বছরের সম্পর্ক ভুলে যাওয়া কি এত সহজ? তোমাকে চিনতে মানে আমার ভালোবাসার মানুষকে চিনতে ভুল করেছি। তোমার মতো বোকারে এসব বলে কি হবে আমি বুঝতে পারি না। এখন এসব ভালোবাসার ন্যাকামি আমার ভালো লাগছে না। আমার আশেপাশে তোমাকে আর কখনো দেখতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি মঈন, ঘৃণা করি। সুইটহার্ট, চলো আমরা যাই। আমাদের বাসর ঘরের সময় নষ্ট হচ্ছে। মঈন কান্না করতে করতে রাস্তায় মায়ের পায়ে পড়ে। মায়া পা দিয়ে ধাক্কা দিয়ে মঈনকে ফেলে দেয়। খুব কান্না করে পাগলের মতো করছিল। ওর এরকম অবস্থা দেখে আমরা ওর কাছে যাই। ওর কিছু বন্ধুরা ছিল, তার ঘটনা খুলে বলে। মায়া আবির চলে যায়। মঈনকে কোনো মতে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি,
কিছুক্ষণ পর মইনকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। ফোন অফ করে রাখে, সবাই খুব চিন্তায় পড়ে যায়। রাত 12টার দিকে মইন একটা ব্যাগ নিয়ে বাসায় ফিরে ওর রুমের দরজা লক করে দেয়। 3 দিন দরজা অফ রাখে। দরজা ভেঙে রুমে গিয়ে দেখি মায়ার ছবি আর ছবি, সিগারেট, মদ, ড্রাগস সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন থেকে মইনের শুধু একটা কথা, ওর মায়াকে লাগবে। পাগলের মতো করতো ওকে, শিকল দিয়ে আটকে রাখতে হয়েছে। 1 বছর ধরে মইনের এই অবস্থা, কোনোভাবে ঠিক হচ্ছে না। মইনের বাবা কথা বলছে আর চোখের পানি মুছতে আছে। আমিও কান্না করে দিছি। একটা মানুষ কতটা ভালোবাসলে কারোর জন্য পাগল হতে। এর মধ্যে মইন চিৎকার দিয়ে মায়া মায়া বলতে আসে। আমরা সবাই মইনের কাছে যাই। মায়া, তুমি আমাকে সেই কখন থেকে একা একা বসিয়ে রেখেছো, তুমি জানো না তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আচ্ছা, আমি এখন আপনার কাছে বসে থাকবো। মইনের প্রতি খুব মায়া হলো। মানুষটা কত কষ্ট পেয়েছে। আমরা মানুষ জাতি কত অদ্ভুত, তাই না? কেউ শুধু জানে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, আবার কেউ প্রয়োজন চাহিদার জন্য ভালোবাসা নিয়ে খেলা করে। প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা একটাবারও ভাবে না ভবিষ্যতে তার সাথে এমন কিছু ঘটতে পারে। কি লাভ হয় একটা মানুষের জীবন নষ্ট করে? আর একটা মানুষের সাথে পুরো পরিবারের কতটা ক্ষতি হয়। পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। ভালোবাসতে না পারলে, তার সাথে সারা জীবন না থাকতে পারলেও মিথ্যা স্বপ্ন না দেখে তাকে বলে দিত হয় সে রিলেশনশিপে জড়াতে পারবে না। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসা উচিত। এসব মানুষের বিচার আল্লাহ একদিন ঠিক করবে। ও মায়া, মায়া কি হলো? তুমি কথা বলছো না কেন? মইনের কথায় আমি আমার ভাবনা থেকে বেরিয়ে ওর কথার উত্তর দিই। জি বলো। মায়া, আমার খুব ক্ষুধা লাগছে, একটু বসুন, আমি খাবার নিয়ে আসি। না, আমি তোমার সাথে যাব। আচ্ছা চলুন। মইনের সাথে আমি খারাপ আচরণ করতে পারলাম না, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ওর সাথে থেকে পাগলামি দেখতে ভালো লাগছে কেন এমন বুঝতে পারছি না। এই যে এখানে বসুন, তুমিও বসো। আচ্ছা, আমাকে খাইয়ে দাও। না, নিজের হাত দিয়ে খেয়ে নেন। তুমি না খাইয়ে দিলে আমি খাবো না, খাবো না। এখন আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু এরপর নিজে খাবেন। তোমার কথা শুনবো, তবে তোমাকে আমার সাথে সবসময় থাকতে হবে। হ্যাঁ। মইনকে খাইয়ে দিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ালাম। কিরে মা, মইন কি ঘুমিয়েছে? হ্যাঁ আঙ্কেল, মইন আমার কথা শুনেছে। এই 1 বছর আমরা কেউ ওকে সামলাতে পারিনি। আর তুই ওকে আজকে কতটা স্বাভাবিক করছিস তা বলে বোঝানো যাবে না। ওনাকে কি ডক্টর দেখাননি? বা মায়ের সাথে কি আর দেখা হয়নি? কত ডক্টরের কাছে নিয়ে গেছি, কিন্তু ও সেখানে গিয়ে ভাঙচুর করে এসেছে। ওর বেশি খারাপ অবস্থা দেখে আমি মায়ের কাছে, না না, নীরার কাছে গেছিলাম। ওকে মায়া বললে আমার ছেলের ভালোবাসার অপমান হবে। অনেক অনুরোধ করছি একটাবার মইনের সাথে দেখা করতে, কিন্তু নীরা আমাকে ফিরিয়ে দেয়। বাবা হয়ে ছেলের জন্য কিছু করতে পারিনি। তবে মা, তুই আজকে অনেক করছিস ওর জন্য। কালকে বাড়ি ফিরে কিভাবে ওকে সামলাবো এই টেনশনে আছি। আঙ্কেল, উনি যদি আমাকে না নিয়ে বাড়ি ফিরতে না চায় তখন কি করবেন? তাও তো ভাবার বিষয়। আমার মাথা আর কাজ করছে না রে মা। এর মধ্যে মইন চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। আমি দৌড়ে তার রুমে গেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, মায়া, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। কেন ভয় করছে? কি হয়েছে? আমি স্বপ্নে দেখলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক দূর। আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি তো। এখন আমাকে ছাড়ুন আর চোখ মেলে তাকান। না না না, তোমাকে ছেড়ে দিলেই তুমি চলে যাবে? কোথাও যাব না। মইন আমাকে ছেড়ে চোখ মেলে তাকিয়ে আমার দুগালে তার দুহাত দিয়ে বলে, আমার মায়াবতী, মায়ের চোখ সবসময় দেখতে চাই মায়া। আর আমার থেকে তুমি হারিয়ে যেও না। কান্না করে দিল। একদম কান্নাকাটি না। আপনাকে হাসলে সুন্দর লাগে আর কাঁদবেন না। আচ্ছা, তুমি বলেছো তো, তাহলে আর কাঁদবো না। এই তো গুড বয়। ইয়াহু, আমি গুড বয়, আমি গুড বয়। একেবারে বাচ্চাদের মতো করছে। মানুষটাকে যত দেখছি তত অবাক হচ্ছি আর ভালো লাগছে। মাত্র এইটুকু সময় ওকে আমার অনেক আপন মনে হয়। কি করে পারলো নীরা এত জঘন্য কাজ করতে? এত ভালোবাসা পাওয়া তো সৌভাগ্যে, যা সবার কপালে থাকে না। পৃথিবীতে ভালো মানুষগুলোই কষ্ট পায়। এই মায়া, চলো একটু ছাদে যাই। সত্যি আপনি ছাদে যেতে চান? তুমি আসো তাই। আচ্ছা চলুন। ছাদে এলাম। মইন কত খুশি, মনে হয় যে আকাশে চাঁদ হাতে পেয়েছে। মায়া, তুমি ছাদের পাশে যাবে না, আমার ভয় করে। ও মা, কত সুন্দর ফুলটা। এই ফুলটার নাম কি গো? গোলাপ ফুল। আমি আনমনে আকাশের দিকে তাকিয়ে একদল মুক্ত পাখি উঠছে তা দেখতে আসি। এমন সময় মইন আমার পেছন থেকে আমার চুলে গোলাপ ফুলটা গুজে দিল। তোমার লম্বা চুলে গোলাপ ফুল, মায়াবী চোখ আর তোমার মিষ্টি হাসিতে অপূর্ব লাগছে। তাই বুঝি? হ্যাঁ তাই। আমরা বিয়ে করব। তোমার পছন্দমতো সব জিনিস আমি কিনে রাখছি। আর তোমাকে এবার কোথাও যেতে দেব না। কি, আমাদের বিয়ে? না,
আঙ্কেল সাদে এসেছে। মুইন তুই এখানে? আমি আরও তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ বাবা দেখো, আমি মায়াকে বলছি আমাদের বিয়ের কথা। ও আমাকে বলে বিয়ে করবে না। মায়া মইনকে নিয়ে নিচে আয়, সন্ধ্যা হয়ে গেছে। আমি মইনকে নিয়ে নিচে চলে এলাম। মইন তুই এখন আমাদের সাথে বস, তানিশাকে একটু একা ছাড়। সারাদিন মেয়েটাকে খুব জ্বালিয়েছিস। বাবা তোমাকে আর কত বলবো যে ওর আমার মায়া, ওকে মায়া বলে ডাকবে। আর হ্যাঁ, আমি মায়াকে একা ছাড়বো না, আমি ওর সাথেই থাকবো। মায়া এখন বই পড়তে বসবে, পড়া শেষ হলে তোর সাথে এসে গল্প করবে। না, ও বই পড়বে আর আমি ওর পাশে বসে ওকে একদম জ্বালাবো না। না এখানে বসে টিভি দেখ। ও মায়া, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো, তোমার কথা বাবা শুনবে। আচ্ছা আঙ্কেল, উনি এত করে আমার পাশে থাকতে চাইছে, তাহলে থাকুক। তোর সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই রে মা। এর মধ্যে মা ডাক দিল, এই তানিশা রান্নাঘরে আয়। আসছি মা। সন্ধ্যার নাস্তার জন্য গরম গরম বেগুনি, পাকোড়া আর চা নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম। আমার মা বাবা, ভাই বোন, মইন, আঙ্কেল আর আমি সবাই খেতে বসলাম। মইন, তোমার আমাদের সাথে থাকতে খারাপ লাগছে না তো? না আঙ্কেল, আমার খুব ভালো লাগছে। আন্টি আপনার রান্নাও আমার ভালো লেগেছে। তোমার কি খেতে ভালো লাগে? আমি বানিয়ে দেব। খিচুড়ি আর ইলিশ মাছ। আচ্ছা, আমরা কালকে সকালে চলে যাব ভাবি। আপনার এসব রান্না করতে হবে না। তোরা কালকে যেতে পারবি না, এটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। বাবা আমরা চলে যাব, তখন মায়াকে সাথে নিয়ে যাব। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নে। আহ, ওর সাথে রেগে কথা বলিস না। কি করব বল? ওকে ঠিক করতে হবে। ভালো একটা মেয়েকে দেখে ওর সাথে বিয়ে দিয়ে দে। এমন পাগল ছেলেকে কেউ বিয়ে করবে না। মইন ওর বাবার কথা শুনে গরম চা মুখে দেয়। উফ, আমার জিহ্বা পুড়ে গেল রে। গরম চা ফু দিয়ে ঠান্ডা করে খেতে হয়, তুমি এটাও জানো না ভাইয়া? হা হা হা। স্বামীর এতে হাসাহাসি করার কি হয়েছে? ও বুঝতেই পারি না। বাবা কেন বলল আমি পাগল, আমাকে কেউ বিয়ে করবে না? বাবার কথা শুনে আমার জিহ্বাও পুড়ে গেল। হয়েছে থাক এখন। এতক্ষণ আমি কথা বলিনি যাতে মইনের পাগলামও না বাড়ে। সবার খাওয়া শেষে যে যার কাজে চলে গেল। আমি আমার রুমে এসে বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মইন দরজার পাশে দাঁড়িয়ে বলে, আসতে পারি? আসুন। তোমাদের সাথে আমি একটু বসে থাকি। আচ্ছা ভাইয়া, আপনি কি সত্যি আপনার মায়াকে চিনতে পেরেছে? রাহি আমার ছোট বোন। কেন চিনব না? আমাদের 4 বছরের ভালোবাসা। ওর মায়ার চোখ দেখলেই আমি চিনি। কিন্তু কেন জানি আমি মায়াকে হারিয়ে ফেলছিলাম, তা মনে করতে পারি না। একটু মনে করার চেষ্টা করুন। মনে করতে গেলে আমার মাথা কাজ করে না, তখন খুব অস্থির লাগে। আর জানো মায়া, তুমি হারিয়ে যাওয়ার পর আমাদের বিয়ের জিনিসগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। ওগুলো দেখলে আমার খুব কষ্ট হয়। মায়া, আমাকে আর কষ্ট দিও না। ও আচ্ছা ভাইয়া, আপনি কিভাবে মায়ার প্রেমে পড়েছিলেন আমাকে বলেন তো, শুনতে ইচ্ছে করছে। মায়ের চোখ দেখে প্রেমে পড়ছি, আর কিছু মনে পড়ে না। হা হা হা। সত্যি আপুর চোখ খুব সুন্দর। আমি ওদের কথা শুনতে আসি আর বইয়ের দিকে তাকিয়ে আছি। আমার কিছু চুলগুলো সামনে এসে পড়েছে। ঠিক তখনই মুইন ক্লিপ এনে চুলে লাগিয়ে দিয়ে বলে, এখন তোমাকে দেখতে ভালো লাগছে। মায়ের চোখ দেখা যাচ্ছে তাই। চুল সামনে এনে রাখবে না। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। মুইনকে যত দেখছি আমার ভালো লাগাও বেড়ে যাচ্ছে। আমার ভালোবাসার মানুষকে তো আমি কখনো কষ্ট পেতে দিতাম না। মানুষটার সাথে যদি আরও আগে দেখা হতো তাহলে ওনাকে কোনো কষ্ট পেতে দিতাম না। আমার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতাম। আজকে কেন জানি ওনার সাথে সারা জীবন থাকতে ইচ্ছা করছে। তার এত ভালোবাসা যত্ন হারাতে চায় না। না না না, আমি এসব কী ভাবছি? উনি তো ওনার মায়াকে ভালোবাসে। ধর, আমাকে তো ভুলেই যাবে। না, এসব ভাবলে হবে না। বই পড়ায় মন দে। এই মায়া, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ বলুন, শুনতে আসি। তুমি আমাকে ভালোবাসো তো? আমাকে বাবা ডাকতে আসি, আমি আসি। বাবা আমাকে ডাকে নাই। মুইনের কথা এড়িয়ে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এলাম। আমাকে আঙ্কেল ডাক দিল। তানিশা, আমার একটু কথা শোন। জি বলুন। আমার ছেলেটাকে তুই সুস্থ করে তোল। আমি কিভাবে পারবো? তুই মায়ের জায়গা নিবি? না, এটা হয় না। কেন না মানে? কারণ আমি মায়ের জায়গা করে নেওয়ার পর মুইন সুস্থ হয়ে যাওয়ার পর আমাকে ভুলে যাবে। ভুলে যাবে না। তুই ওরে সুস্থ করবি, তখন তোর সাথে থাকলে তোকে ভালোবাসবে। আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। দেখেছেন, মায়ের জন্য সে পাগল হয়ে গেছে, কিন্তু ওকে ছাড়া যে এখন থাকতে পারবে না। আমি তাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, তোর যা ভালো মনে হয়, খুব খারাপ লাগতে আছে।
আমার সাথে এমন হবে কখনো ভাবিনি। এমন একজন পাগল মানুষ যে কিনা অন্য কাউকে ভালোবেসে পাগল হয়েছে, তাকে আমার সুস্থ করতে হবে। আমি যদি ওনাকে ভালোবেসে ফেলি তাহলে কি হবে? উনি তো আমাকে ভালোবাসবে না। আমি কালকে মামার বাড়ি চলে যাব। আমাকে খুঁজে না পেলে উনিও বাড়ি চলে যাবে, তাই ভালো হবে। আমার সব কথা আর আমার মাকে শেয়ার করি, তাই মাকে এই কথাগুলো বলতে হবে। মায়ের কাছে যায়। মা, রাতের জন্য কি খাবার? গরুর গোস্ত আর রুটি। ও ভালো। কি পড়তে বসিস নাই? একটু পড়ছি। মা, মঈন ভাইয়া আমাকে মায়া মায়া করে, এটা ভালো লাগে না। কালকে ওনাদের বাড়ি যেতে বলবে, ওরা আমাদের অতিথি, কয়েকদিন থেকে চলে যাবে। আর মঈন তোকে না চিনে এমন করে। তুই ভেবে দেখ, ছেলেটা কত কষ্ট পেয়েছে। হ্যাঁ, কষ্ট পেয়েছি বুঝলাম, তাই বলে আমি কেন তাকে সুস্থ করতে যাব? কাউকে ভালো করা তো ভালো কাজ মা। না মা, এটা হয় না। কেন রে? একটা পাগলের সাথে থাকতে পারবো না। তোর যেমন ইচ্ছা হয় তাই কর। মায়ের রুম থেকে বেরিয়ে ছাদে আসি। আমার যদি একজন ভালোবাসার মানুষ থাকতো তাহলে কত ভালো হতো। ধুর, কেন যে প্রেম করলাম না, তাহলে আজকের এই খারাপ দিন দেখতে হতো না। ভাও, মা গো মা, ভূত ভাই আমাকে ছেড়ে দিন, বাঁচাও বাঁচাও। আমি তোমাকে ছাড়বো কি করে? তুমি তো আমাকে জড়িয়ে ধরে আছো। কণ্ঠটা মইনের। উনি এখানে কখন এসেছে? আমি ওনাকে জড়িয়ে ধরে আসি। ছি ছি ছি, কি লজ্জা! আর আমারই কি বা দোষ? উনি ভয় দেখাইছে বলেই তো ভয়ে জড়িয়ে ধরছি। ওনাকে ছেড়ে দিলাম। উনি এত ভীতু জানতাম না। আপনি তো আমাকে চিনেন না, তাহলে জানবেন কেমনে? মেজাজ খারাপ হওয়ার কথা বলতে আসছি অসহ্য। মায়া, তুমি কি বিড়বিড় করছো একা একা? কিছু না। আপনি রাতের বেলা এখানে কেন এসেছেন? তুমি এসেছো তাই? ও, আমাকে জড়িয়ে ধরছিলে তখন আমার মনে হচ্ছিল তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে থাকতে। প্লিজ মায়া, আমাকে ছেড়ে যেও না। আমাকে সারা জীবন ভালোবাসবেন? আমাকে ছেড়ে কোনোদিন ছেড়ে দিবেন না? প্রমিস করলাম, খুব ভালোবাসবো। জ্যোৎস্নালিকৃত আর তুমি আমার খুব ভালো লাগছে। তাই বুঝি? তাই। চলেন নিচে যাই, আরও কিছুক্ষণ থাকি। না চলেন, নিচে চলে আসছি। রাতের খাবারের জন্য টেবিলে সব খাবার এনে রাখলাম। সবাই ডাইনিং টেবিলে এসেছে। আমি মইনের সামনে বসেছি। মইন নিজের হাত দিয়ে একা খেতে আসে। সবাই তা দেখে অবাক। জাস্ট একদিনে মানুষটা কত ভালো হয়ে গেছে। আন্টি, আপনার এই রান্নাটাও আমার ভালো লেগেছে। আচ্ছা বাবা, ভালো মতো পেট ভরে খাও, কোনো লজ্জা করো না। আপনি আমার মায়ের মতো, আপনার কাছে কোনো লজ্জা নেই। ভাইয়া, তুমি কালকে আমার সাথে মাঠে ক্রিকেট খেলতে যাবে? তোমার ভালো লাগবে, দেখো। আচ্ছা যাব। দেখ, তোরা সবাই, আমি এতদিন ময়ূরে কত ভালো রাখার চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। আর আজকে তোদের কত ভালো হয়েছে। ওর মা শুনে তো খুব খুশি। ভাবিকে আসতে বলেন, সময় করে একদিন আসবে। মায়াকে মৈন্দ্রের মা দেখতে চেয়েছে। আমাদের সাথে তুইও যাবি। ও একা আমাদের ছেড়ে কোথাও থাকে নাই। তোরা সবাই যাবি, এটা আমার শেষ কথা। সবার খাওয়া শেষে কিছুক্ষণ গল্প করি। মঈন ঘুমাতে চাচ্ছে না, তাই মঈনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। আমি ঘুমোতে আসি। বারবার মঈনের কথা মনে পড়ছে। মঈনের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার ভালোবাসা দিয়ে তাকে ভালো রাখতে মন চাইছে। মঈনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না। সকালে চোখ মেলে এটা দেখব প্রস্তুত ছিলাম না। এত সুন্দর! এটা তো আমার স্বপ্নের রাজকুমার। আমার কল্পনা যাকে নিয়ে আঁকি, যার জন্য আমার ভালোবাসা রাখছি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর লাগবে মঈনকে তা ভাবতে পারিনি। কত ছেলে প্রপোজ করেছে, তাদের কাউকে ভালো লাগে নাই। আমি এক দৃষ্টিতে মঈনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে এ দেখার শেষ নাই। কি অবশেষে ম্যাডামের ঘুম ভাঙল। আমি জানো, আজকে অনেক আগে ঘুম থেকে উঠেছি তোমাকে নিয়ে সকালে হাঁটবো বলে, কিন্তু তুমি ঘুমে মগ্ন ছিলে, তাই তোমাকে ডাকি নাই। পরে একদিন হাঁটতে যাব বলে দিলাম। আপনি কি মঈন? হ্যাঁ, আমি মঈন। কেন, আমাকে চিনতে পারছো না? কালকে যেমন দেখছি আর আজকে তা দেখছি পুরো আলাদা লাগছে। সকালে তোমার বাবা আর বাবা বাজারে গিয়েছিল, তখন আমাকে সাথে নিয়ে গিয়ে চুল দাড়ি কাটিয়েছে। ও আচ্ছা, আপনাকে দেখে তো এখন ক্রাশ খেয়ে গেলাম। কি বললে? কিছু না। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আসো। আজকে সবাই আমাদের বাড়িতে যাব। কখন যাবে? বিকালে। আমিও ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। মা দুপুরের জন্য রান্না করতে আসে। বাবা আঙ্কেল বাজারে গেছে। সামিরের সাথে মঈন ক্রিকেট খেলা দেখতে গেছে। আমি আর রাহি টিভি দেখি। আমার টিভি দেখায় কোনো মন নেই। মঈনকে মিস করি। সকালে এত সুন্দরভাবে দেখব তা ভাবিনি। কেন যে মঈনকে নিয়ে এত ভাবতে থাকি তা নিজেও জানি না। ধুর, ও ভালো লাগছে না। যাই মায়ের কাছে হেল্প করি। মঈন খিচুড়ি আর ইলিশ মাছ খেতে চেয়েছে, তা রান্না করাও শেষ। আমার আর কাজ করতে হলো না। দুপুর 1টা বাজে সবাই বাসায় এসেছে। সবাই গোসল করে নামাজ পড়ে একসাথে খেতে বসলাম। আন্টি, আপনি নাকি আমাদের সাথে যাবেন না?
হ্যাঁ, বাড়ি ফাঁকা রেখে যাওয়া ঠিক হবে না, তাই আমি পরে একসময় যাব। না আন্টি, আপনি না গেলে আমি এখন খাবো না, আর কোনোদিন এই বাড়িতেও আসবো না। ভাবি, আপনি এটা একদম ঠিক কাজ করছেন না, আপনাকে যেতেই হবে। আচ্ছা বাবা, তুমি খেয়ে নাও, আমি যাব। এই তো গুড আন্টি। তোরা রেডি হয়ে থাকিস, আমি টিকিট কেটে ফোন দেওয়ার পর বাসা থেকে বের হবি। আরে, বাসের টিকিট কাটতে হবে না, আমার গাড়ির ড্রাইভারকে বলছি একটু পরে আসবে। ও আচ্ছা। সবার খাওয়া শেষ, এখন রেডি হতে গেছি তখনই মইন আসলো। কি মায়া, তুমি সাজগোজ করবে না? আমি তেমন সাজি না, বোরকা পরেই তো যাব, আর সাজার দরকার নেই, চোখে একটু কাজল দিও। আমার খুব ভালো লাগে মায়ার চোখ। দেখো তো কোন শার্টটা পরবো। বাবা মইনের জন্য দুটো শার্ট আর প্যান্ট কিনে এনেছিল। ব্লু কালার শার্টটা পরে তোমার বোরকা আর আমার শার্টের কালার একদম ম্যাচিং হয়েছে। আচ্ছা আপনি যান, আমি রেডি হব। কথাটা এড়িয়ে গিয়ে কি লাভ, সবাই দেখলেই বুঝবে। কি বুঝবে? হ্যাঁ, কারোর সাথে ম্যাচিং হতেই পারে। হা হা হা, হাইছেন না তো, যান এখন। আমি তো খেয়ালই করিনি যে ওর শার্টের সাথে আমার বোরকার কালার এক হবে। ওনাকে ব্লু শার্টে ভালো লাগবে, তাই তো বলেছি। কিরে আপু, প্রেমে পড়লি নাকি? আমি আবার কার প্রেমে পড়ব? কেন? ও যে ব্লু শার্ট মইন ভাইয়া। মায়ের খাবি কিন্তু। দেখ, আমি এখন বড় হয়েছি, সব কিছুই বুঝি। কচু বুঝিস, যা ভাগ এখান থেকে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। রাহি, আমি কি সত্যি মইনের প্রেমে পড়লাম নাকি? ওকে দেখলে আমার ভালো লাগে, আমার প্রতি কেয়ারগুলো ভালো লাগে, কিন্তু এই কেয়ার তো মায়াকে ভেবে করে, আমাকে না। থাক, ওর কথা বাদ দিয়ে দিয়ে রেডি হই। বোরখা পরে, চোখে হালকা কাজল আর হিজাব পরে মুখটা ঢেকে নিলাম। ব্যাস, আমি রেডি হয়ে গেছি। এই দুদিনের ব্যস্ততার কারণে ফেবুতে আসতে পারি নাই, তাই এখন একটু ফেবুতে ঘুরে আসি। ফোন টিপতে টিপতে রুম থেকে বাইর হয়েই মইনের সাথে ধাক্কা খেলাম। চোখ কি উপরে উঠে হাঁটেন? বারে, তুমি তো আমার গায়ের ওপর পড়লে, এখন আমার দোষ দেও? আপনি আমার গায়ে পড়ছেন, আমি পড়ি নাই। ও, দেখি, আমার দিকে তাকাও। কেন? তাকাও বলছি। বলেন। অপূর্ব লাগছে আজকে, মায়ের চোখে কাজলে পরিপূর্ণ। পাম। সেটা কি খায় নাকি মাথায় দেয়? আপনার মাথা। আচ্ছা, আমার মাথা। কিন্তু তুমি এত ফোন টিপো কেন? এই কয়েকদিনে কি অন্য কাউকে ভালোবেসে ফেলেছো? আরে না, আমার ভালোবাসার মানুষ নাই। কি বললা তুমি? আমি কি তোমার ভালোবাসার মানুষ না? উফ, এত বেশি কথা বলেন কেন? চলেন, সবাই অপেক্ষা করছে। তুমি এবার আমার কাছ থেকে হারিয়ে গেলে নিজেকে কষ্ট দিয়ে মেরে ফেলবো। পাগল, চলুন এখন। গাড়িতে মইন আমার পাশে বসেছে, অন্য কোথাও বসবে না বলে জেদ ধরেছে। কিছু দূর যাওয়ার পর আমার খুব ঘুম পাচ্ছে। মইনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। আর কত ঘুমাবে? ওঠো, একটু ঘুমাই, বাড়ি চলে আসছি। ও, চোখ খুলে দেখি মইন আমার হাত ধরে আছে। ওর চোখে চোখ পড়তে আমার খুব লজ্জা লাগে। হাতটা ছেড়ে দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকলাম। মইনের মায়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। তানিশার জন্য আজ আমার ছেলেটা এত ভালো আছে, তোমার কাছে আমি কৃতজ্ঞ মা। না আন্টি, এভাবে বলো না, সবটা আল্লাহর ইচ্ছে। মা মা মা, এখন আমাদের বিয়ে দিয়ে দাও। এসব কথা পরে হবে, যা ফ্রেশ হয়ে নে। মইনদের বাসাটা খুব সুন্দর করে সাজানো। সব রুমে দেখতে দেখতে মইনের রুমে ঢেকলাম, তখন মইর রুমে ছিল না। সারা দেওয়ালে নীরার ছবি টানানো, কয়েকটা ছবিতে মইনের সাথেও আছে। ছবিগুলোতে বোঝা যায় দুজন দুজনকে খুব ভালোবাসে। ছবিগুলো দেখে মনের ভেতরটা কেন জানি কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। রুম থেকে বেরিয়ে এলাম, সামনে মইনের মা পড়ল। এখনই ফ্রেশ হও নাই কেন? বাড়িটা ঘুরে দেখছিলাম তাই আর কি। পরে দেখতে পারবে, যাও মা। আন্টি, ওই মেয়েটা কি নীরা? হ্যাঁ রে, ওই মেয়েটার জন্য মইনের এই অবস্থা। আমি মা হয়ে বলছি, আমার ছেলেকে এত কষ্ট দিয়ে নীরা কোনোদিন সুখে থাকতে পারবে না। থাক আন্টি, এসব কথা বাদ দেন। দেখবেন মইন ভাইয়া ভালো হয়ে যাবে। তুই সারা জীবন মইনকে ভালো রাখিস। কথাটা বলে আন্টি চলে গেল। আমিও ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করতে বসেছি। খুব ভালো লাগছে। এর মধ্যে কলিং বেল বাজলো, তখন রাত 8টা বাজে। এখন কে আসলো? আমি গিয়ে দরজা খুললাম, দেখি নীরা আসে। মইন কি বাসায় আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি কেন এসেছেন? ওর সাথে কথা আছে, একটু দেখে দেন। ওর সাথে আপনার আর কোনোদিন কোনো কথা নাই, প্লিজ। ওর সাথে কথা বলাটা খুব জরুরি, আমাকে দেখা করতে দেন। না, বেরিয়ে যান। আমি নীরার সাথে জোরে জোরে কথা বলতেছিলাম। আমার কথা শুনে আঙ্কেল আন্টি আমার কাছে এসে, কিরে তানিশা, তুই এত জোরে কার সাথে কথা বলিস? কে এসেছে? ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে উনি। আমার বাড়িতে তুমি এসেছো কোন সাহসে? বেরিয়ে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি একটু মইনের সাথে কথা বলেই চলে যাব। তোমার মতো ফালতু মেয়ের সাথে আমার ছেলের কোনো কথা নাই। প্লিজ আঙ্কেল আন্টি, আমার কথাটা শুনেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ করে দেন।
আমার ছেলের জীবন নষ্ট করে এখন আসছো ক্ষমা চাইতে? এতদিন কোথায় ছিল তোমার এই বিবেক জ্ঞান? আমার ভুল হয়েছে, তা স্বীকার করি। প্লিজ ওর সাথে দেখা করতে দেন না, বেরিয়ে যাও। মা, ও মা, কে এসেছে? সবাই চুপ করে আছে। মইনের কথার উত্তর দিতে পারে নাই। আমি এসেছি তোমার মায়া। না, আপনি কেন আমার মায়া হবেন? আমার মায়া এই যে। মইন আমার হাত ধরে নীরার সামনে দাঁড়িয়েছে। তুমি আমাকে চিনতে পারছো না? মা, আমার মাথাটা ব্যথা করতে আছে। উফ, অসহ্য যন্ত্রণা করে। মইন সোফায় বসে পড়ে। আমার ছেলেটার এই অবস্থা করে তোমার শান্তি হয়নি? এখন কি মেরে ফেলতে এসেছো? প্লিজ আন্টি, এভাবে বলবেন না। মইনকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারি নাই। কেন? সুখে থাকার জন্যে আমার ছেলেকে ছেড়ে গিয়েছিলে। শুনুন তাহলে আমার সাথে কি কি হয়েছিল। সেদিন মইনকে ঠকিয়ে আবেরকে বিয়ে করে ওর বাসায় যায়। আমাদের সংসার 5 মাস খুব ভালো মতো চলছিল, খুব সুখে ছিলাম। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আবির এসে আমাকে বলে, রেডি হয়ে নাও, ঘুরতে যাব। আমিও রেডি হয়ে বসে আছি। তখন একজন অচেনা লোক আমার রুমে ঢুকে দরজা লক করে দেয়, এমনকি বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। আমি অনেক চিৎকার করি, কেউ আসেনি। সারা রাত লোকটা আমার উপর শারীরিক নির্যাতন করে। সকালে আবির রুমের দরজা খুলে দিয়ে বলে, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি ওরে থাপ্পড় দিয়ে বলি, কেন এমন করলি আমার সাথে বল? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত। আমার চুল ধরে জোরে ধাক্কা দিয়ে দেওয়ালের ওপর ফেলে দেয়। মাথায় খুব আঘাত পায়, তারপর আঘাত করতে থাকে। শুধু তোকে না, এর আগেও কয়টা মেয়ের সাথে এমন করছি। কিন্তু বিশ্বাস কর, আমিও একজনকে অনেক বেশি ভালোবাসতাম। সে আমাকে ঠকিয়ে জন্য একজনকে বিয়ে করে সুখে আছে। তারপর থেকে আমার মেয়েদের প্রতি খুব রাগ। তোরা সব মেয়েরাই এক। শুধু তোকেই বিয়ে করেছি, আর কাউকে বিয়ে করি নাই। আমি জানতাম মইন তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তুই মইনকে সত্যি ভালোবাসিস কি না তা দেখার জন্য আমি তোর সাথে ভালোবাসার নাটক করেছি। এখন আমি ছেড়ে দেওয়ার পর অন্য কারো কাছে যাবি, এইটা তোর পেশা। আমি এখন শুধু তোমাকে ভালোবাসি আবির। একদম চুপ। তোর নোংরা মুখ দিয়ে আমাকে ভালোবাসার কথা বলবি না। তুই জানিস মইন কেমন আছে? ওর খোঁজ একটাবার কি নিয়েছিলি? ও তোর জন্য পাগল হয়ে গেছে। কি? হ্যাঁ, কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না। তুইও ভালো থাকতে পারিসনি। আমি অনেক চেষ্টা করেছি তোকে নিয়ে ভালো থাকতে, কিন্তু মইনের কষ্ট আর আমার কষ্টের জন্য পারি নাই। তারপর থেকে আবির আমাকে রুমে বন্দি করে রাখতো, খুব নির্যাতন করত। 2-3 দিন পর রুমে এসে একবেলা খাবার দিত, আবার বন্দি করে রাখতো। এভাবে আমার দিনগুলো চলে। গত মাস থেকে নির্যাতন কম করে। আজকে আবির আমাকে বলেছে মইনের কাছে এসে মাপ চাইতে। ও না মাপ করলে আমার মরা ছাড়া কোনো পথ নাই। প্লিজ মইন, মাফ করে দাও। নীরা কাঁদতে কাঁদতে মইনের পা জড়িয়ে ধরে। নীরা সত্যি অনেক কষ্ট পেয়েছে, এবার তাকে মাফ করা উচিত। আমার এখন মইনের পাশে থাকতে হবে। মইনকে বুঝতে হবে নীরাকে মাফ করার জন্য। যাই মইনের পাশে গিয়ে বসি। মইনের হাত ধরে বললাম, আমার একটা কথা শুনবেন? বলো। তোমার সব কথা শুনবো। আপনি নীরাকে মাফ করে দেন। আমি ওই মেয়েটাকে চিনতে পারছি না, তবে আমার ওকে দেখার পর সব কিছু ঝাপসা লাগছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। মায়া ওকে? ও আপনার মায়া, যাকে আপনি পাগলের মতো ভালোবাসতেন। মায়া আপনার জীবনের সব কিছু ছিল। আপনাদের বিয়েও ঠিক হয়েছিল। আপনার ঘরে বিয়ের যে সব জিনিসগুলো আছে তা সব মায়ার পছন্দ মতো, কিন্তু আপনাদের বিয়ে হয়নি। মায়া অন্য একজনকে বিয়ে করেছে। আপনি সহ্য করতে পারেননি মায়ার চলে যাওয়া, তাই এখন আপনার এই অবস্থা হয়েছে। এখন আপনি আমাকে মায়া ভাবতে আসেন। আপনার মন থেকে মায়া চলে যায়নি। আপনার মায়া এখন আমি। নীরাকে মাফ করে দেন। আমি আপনার সাথে আছি তো? না না না, তুমি আমার মায়া, তুমি আমার সব কিছু। সারা জীবন তোমাকে নিয়েই থাকতে চাই। আগে কি হয়েছে না হয়েছে আর তা এখন কিছু জানতে চাই না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আপনাকে ছেড়ে যাব না। নীরাকে মাফ করে দেন। আচ্ছা, আমি ওনাকে মাফ করে দিলাম, তবে ওনাকে আর কোনো দিন আমি দেখতে চাই না। তুমি ভালো থেকো। তানিশা, তুমি মইনকে ভালো রেখো। নীরা চলে গেল। আঙ্কেল আন্টি মইনের কাছে এসে বসে বলল, দেখ বাবা, তোর জীবনে তানিশা আছে, তুই এখন ওরে নিয়ে ভালো থাকতে পারবি। পুরনো সব কিছু বাদ। হ্যাঁ, তোদের বিয়ে দেব। সত্যি? আমাদের বিয়ে দেবে কবে বাবা? হা হা হা, দেখো ছেলে বিয়ের জন্য কেমন ব্যাকুল হয়েছে। তানিশা রাজি থাকলে কালকেই বিয়েটা হয়ে যাক। আমার খুব লজ্জা লাগছে আঙ্কেল আন্টি কথা শুনে, তাই ছাদে চলে আসছি। কিছুক্ষণ একা থাকতে চাই। জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে তো ভাবতেই হবে। কিন্তু মইনকে আমার ভালো লাগে, তবে বিয়ে করা ঠিক হবে না, কারণ মইন নীরাকে ভালোবাসে। পুরনো স্মৃতি মনে পড়লে আমাকে ভুলে যাবে।
তখন আমার ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে। এই বিয়েতে আমি রাজি হব না। মা, মায়া কোথায়? আমিও জানি না রে। আচ্ছা, সব জায়গাতে খুঁজলাম, কোথায় নেয়? তাহলে ছাদে আছে, কারণ মায়া একা সময় কাটানোর জন্য ছাদে যায়। আমি ছাদে গিয়ে দেখি মায়া ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। মায়া, তোমার মন কি খারাপ? না। তাহলে একা দাঁড়িয়ে আছো কেন? ইচ্ছা তাই। আপনার কোনো সমস্যা? তুমি এভাবে কেন বলছো? এভাবে বলবে না তো কিভাবে বলবো? হ্যাঁ, আমার মনের অবস্থা কেউ বুঝতে আসেন না। যখন আপনার অতীত মনে পড়বে তখন কি করবেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার অতীতে কি হয়েছিল তা টানতে চায় না। তুমি এখন আমার বর্তমান ভবিষ্যৎ। প্লিজ মায়া, একটু বোঝো। আচ্ছা ঠিক আছে, তবে আমার বাবা মা রাজি না, আমি এই বিয়ে করব না। আচ্ছা, এখন নিচে চলো। এত ঠান্ডার মধ্যে কেউ ছাদে আসে? আমি আসি, ভালো লাগে। পাগলি একটা, তুমি তো পাগল। কি বললে আবার বলো? কই, কি বলছি? আমাকে তুমি করে বলছো? এটা আবার বলো। ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে, ওইটাও বলতে হবে বলো। আচ্ছা তুমি চলো। ছাদ থেকে নিচে নেমে এসে দেখি সবাই মুখ গোমরা করে বসে আছে। আমাদের দেখে বাবা বলল, কালকে বাসায় যাব, রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে রাখ। কেন আঙ্কেল? কালকে কেন চলে যাবেন? আর কয়েকদিন থাকেন না। কালকেই যেতে হবে, তানিশার বিয়ে ঠিক করেছি। কি? আমার বিয়ে? আমাকে না জানিয়ে ঠিক করেছো? হ্যাঁ। কেন? তুই কি কাউকে ভালোবাসিস নাকি? না, এটা ঠিক হচ্ছে না। মায়ার বিয়ে আমার সাথে হবে, অন্য কারো সাথে না। আরে বাবা, তোরা কি শুরু করছস? ভালো করে কথাটা শুনবি তো নাকি? কি শুনবো আঙ্কেল? বলল তো মায়ের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে তোর সাথে। ইয়াহো, কি মজা! আমার বিয়ে? কি রে, তুই রাজি আসিস নাকি? বাবা মা রাজি থাকলে আমিও রাজি। তাহলে পরের শুক্রবার বিয়ে। হ্যাঁ, তাই হোক। আমি আর তোদের কথার মাঝে থাকি নাই, রুমে চলে আসি। নিজের বিয়ের কথা শুনতে তো লজ্জা লাগে। কী রে আপু, এত লজ্জা পাচ্ছিস? আবার হাসতে আসিস কেন? কই না তো। হ্যাঁ তো, মুইন ভাইয়ের সাথে বিয়ে বলে কথা। এত কিউট জামাই পাবি, মুখে হাসি তো থাকবে। বেশি পাকা হয়ে গেছিস, যা ভাগ। পাকা হওয়ার কি আছে, সত্যিটাই বলছি। ওরে আমার সত্যবাদী রে, এত বেশি বুঝলে? বাবাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করব। এই না না, আগে কয়েকটা প্রেম করি তারপর তো বিয়ে। দাঁড়া, তোরে প্রেম করাচ্ছি। রাহি দৌড়ে রুম থেকে পালিয়ে, নয়তো আমার সাথে মারামারি বা ঝগড়া লেগে যেত। রাহি ঠিকই বলেছে, মুইনের সাথে বিয়ে হবে বলে আমার খুব ভালো লাগছে। আমাদের হয়তো প্রেম করে বিয়ে নাও, তাও ভালো লাগার মানুষের সাথে বিয়ে, এটাই অনেক কিছু। বিয়ের পর প্রেমটা বরের সাথেই করব। এই তানিশা, তোকে কখন থেকে ডাকতে আসি? কানে কি তুলো দিয়ে রাখছিস? না, শুনতে পাইনি। খেতে আয়। যাও তুমি, আমি আসতে আসি। সবাই একসাথে খেতে বসলাম। আঙ্কেল বলল, তোদের কালকে বাসায় যাওয়া হবে না। সকালে বিয়ের কেনাকাটা করতে যাবি, তার পরের দিন বাসায় যাবি। কি বলছিস তুই? আমার মেয়ের বিয়ের বলে কথা, বাড়িতে কত কাজ আছে। একটা দিন থাকলে কিছুই হবে না। সবাই মিলে কেনাকাটা করলে ভালো লাগবে। হ্যাঁ আঙ্কেল, আপনি আর না করবেন না? আচ্ছা, তোমাদের কথা না শুনে তো কোনো উপায় নেই। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করে ঘুমাতে আসি। এখনও ভাবতে আসি মইনকে বিয়ে করা ঠিক হবে কি না। ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে। আমাকে ভুলে নীরার কাছে যাওয়ার জন্য পাগলামো করতে পারে। আবার আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। সবাই রাজি আছে, যা হওয়ার হোক। উল্টোপাল্টা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে মুখের ওপর ঠান্ডা পানি অনুভব করতে আসি। চোখ মেলে দেখি মুইন আর সামির হাসতে আছে। ঠান্ডা পানিকে আমার মুখের ওপর ছিটিয়েছে। ভাইয়া দিছে না, সামির দিছে। তোদের দুজনকে পানিতে চুবিয়ে রাখবো। এত রাগ করো না গো। তোমার রাগী মুখ দেখে যে আমি বারবার প্রেমে পড়ে যাই। একদম আলগা পিরিত করতে আসবে না। ভাইয়া, আমি যাই, তুমি আপুকে সামলাও। আমি সামিরকে আটকাতে যাব, তখন মঈন আমার হাতটা পেছন থেকে টেনে টান দিয়ে দেয়, আমাকে ওর বুকের সাথে লাগায়। কি হচ্ছে এসব? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি আমার হবু বউকে ধরছি, তাতে তার কি? আগে বউ হই তারপর ধরো, এখন ছাড়ো। এখন ছেড়ে দিলাম, বিয়ের পর আর ছাড়বো না। যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে রান্নাঘরের দিকে যেতে আসি। তখন দেখলাম নীরা এসেছে, আর একটা ছেলেও আছে। মনে হচ্ছে আমি মঈনকে হারিয়ে ফেলছি। আমাকে দেখতে পেয়ে নীরা ডাক দিল, কেমন আছো? ভালো, আপনি? হ্যাঁ, ভালো আছি। গতকালকে রাতে মঈন আমাকে ফোন দিয়েছিল, তাই আজকে এসেছি। মঈন নীরাকে ফোন করেছিল কেন? তার মানে কি মঈনের সব কথা মনে পড়ে গেছে? ওরা আবার এক হওয়ার কথা ভাবছে? আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করতে আসো?
আমার খুব কান্না পাচ্ছে। সবার সামনে নিজের কষ্ট প্রকাশ করা যাবে না। শত কষ্ট হলেও কান্না আটকে রাখতে হবে। তানিশা, তুমি ভয় পেও না, আমি তোমার মইনকে কেড়ে নিতে আসি নাই। তাহলে কেন এসেছো? আর মইন, তুমি যে নীরাকে ফোন দিছিলা তা বলো নাই কেন? ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু পরে আর আমার মনে ছিল না। সরি মায়া, আমাদের তুমি ভুল বুঝো না। আমি শুধু মইনের কথার জন্য এসেছি। ও আমাকে বলেছে তোমাদের বিয়ে, তাই আমাকে আসতে বলেছে। ও আচ্ছা, তবে উনি কে? উনি আমার হাজব্যান্ড আবির। মইন আমাকে মাফ করে দেওয়ার পর আবির আমাকে মেনে নিয়েছে। খুব ভালো। আমাদের বিয়ের সব কাজে তোমাদের থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই থাকবো। মইনরে এত কষ্ট দেখে আমিও নীরাকে খুব কষ্ট দিছি। এখন থেকে আপু, তুমি মইনকে ভালো রাখবে। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন। নীরা, তুমি যদি এবার কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমাদের বাড়ি এসে থাকো, তাহলে ভুল করবে কিন্তু। না আন্টি, আমি কোনো ক্ষতি করতে আসি নাই। যা অন্যায় করেছি তার জন্য ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ, এখন শুধুমাত্র মইনের কথার জন্য তোমাকে এ বাড়িতে থাকতে দিলাম। তোমরা কি শুধুই কথাই বলে যাবে? খেতে হবে, তারপর বিয়ের শপিং করতে যেতে হবে, তা কি ভুলে গেছো? ও হ্যাঁ, তাই তো। আমি টেবিলে খাবার বাড়ছি, তোরা খেতে আয়। চলো সবাই। সবাই খেয়ে শপিং করতে বের হলাম। মইনের পছন্দ সব কিছু কিনলাম, তবে আমার পছন্দের সাথে ওর পছন্দ এক ছিল। দিনটাগুলো ভালোভাবে কাটছে। রাতে আমরা বাসার উদ্দেশ্যেও রওনা দিলাম। খুব খারাপ লাগতেছিল মইনকে ছেড়ে আসতে। মইন তো সবার সামনে কান্না করে দিল। আমারও কান্না পাচ্ছিল, কিন্তু আমি কান্না করলেও আরও বেশি কান্না করত। তাই খুব কষ্ট করে কান্না আটকে রাখতে হয়েছে। কয়েকদিনের পরিচয়ে মানুষটা আমার এত আপন হয়ে যাবে তা ভাবতেই পারিনি। গাড়িতে সারা পথ মইনের কথা ভাবতে ভাবতে বাড়ি এসে পৌঁছায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, তুমি এখন কোথায়? এইমাত্র বাসায় ঢুকলাম। তুমি রাতে খেয়েছো? হ্যাঁ। জানো, তোমাকে ছাড়া আমার থাকতে একদম ভালো লাগছে না। তুমি চলে আসো। আর কয়েকটা দিন পরে আমাদের বিয়ে, তা তুমি ভুলে গেছো? আমার মনটা যে মানছে না তোমাকে ছাড়া। আচ্ছা শোনো, তুমি এখন ঘুমাও। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। না গো, এখন আর খাবো না। তোমাকে খেতে বলছি, আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, খেয়ে আমাকে ফোন দিবা। তুমি ঘুমাবে তো? আবার ফোন দিলে তোমার ডিস্টার্ব হবে। তোমাকে ফোন দিতে বলছি, দিবা। অনিচ্ছা সত্ত্বেও খেতে হয়েছে, নয়তো মইন বকাঝকা করে আমার কান ঝালাপাড়া করে দিত। খেয়ে মইনকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। মাঝে মাঝে ভিডিও কল দিত। কখন কি করছি না করছি তা একটু পরপর ফোন করে খবর জানতো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমাদের বিয়ে। অনেকটা স্বপ্নের মতো লাগছে। আমি এতদিন ভেবেছি আমার বিয়ে ধুমধাম আয়োজন করে হতে, ঠিক তাই হয়েছে। সব নিয়মকানুন রীতিনীতি মেনে বিয়ে সম্পূর্ণ করে বাবার বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য মইনের বাড়ি চলে আসছি। এখন বাসর ঘরে বসে আছি। মইন হাতে করে কি যেন নিয়ে এসে টেবিলের উপর রেখে রুমের দরজা বন্ধ করলো। ওটা কি এনেছো? মিষ্টি, খুব মজা লেগেছে। তোমাদের বাড়ি থেকে পাঠিয়েছে। তাহলে আবার কেন রুমে এনেছো? দুজনে খাবো। হা করো, আমি খাইয়ে দিই। হাতে ব্যথা লাগে তো। কামড়ে ধরেছো কেন? আমার বরের হাত, তাই ব্যথা পাইতা, বুঝো না? ইস, এইটুকুতেই এত ব্যথা? আমাকে ব্যথা দেওয়ার মজা এখন তুমি টের পাবে। ধুর, সরো সামনে থেকে। অজু করে এসো, নামাজ পড়বো। আচ্ছা। দুজনে নামাজ পড়ে নিলাম। তারপর মইন বলল, তুমি আমার থেকে কী চাও বলো? না চাইতে অনেক কিছু পেয়েছি, আমার থেকে কিছু চাওয়ার নাই। তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, সব সময় পাশে থাকবে। আচ্ছা, কথা দিলাম, তোমার সাথে যা কিছু হোক না কেন কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। খুব ভালোবাসি তোমাকে মায়া, আমিও তোমাকে ভালোবাসি। চোখ বন্ধ করো। কেন? বলছি করো। চোখ বন্ধ করার পর মইন আমার হাতটা স্পর্শ করলো। হাতে কিছু পরিয়ে দেওয়ার অনুভব করলাম। চোখ হলো। এত সুন্দর। তুমি চয়েস করেছো? হ্যাঁ গো, আমি নিজে চয়েস করেছি তোমার জন্য। এত টাকা খরচ করার দরকার ছিল না। একদম চুপ, টাকা নিয়ে কথা হবে না। দুইটা দিতে গেলে কেন? আংটিটা কেনার পর বালাটা দেখেও খুব পছন্দ হলো, তাই দুইটা কিনেছি। বাসরাতে বউকে গিফট দিতে হয়, তা তোমাকে কে বলেছে? আমার বন্ধুরা। তাও কত কিছু বলে। আর কি? কিছু না তো, ঘুমাও। তোমার হাতটা দাও। আমার হাত ধরতে পারমিশন লাগে বুঝি? নিজের কোনো অধিকার নাই? ও তাই বুঝি? মইনের হাতে আংটি পরিয়ে দিলাম। এত টাকা খরচ করার দরকার ছিল না। হা হা হা। আমার কথা আমাকে ফেরত। কোথাও লেখা নাই যে এটা তোমার কথা, বুঝেছ? বাবা, তুমি অনেক কিছু বুঝতে শিখেছ। বিয়েও করেছি বলে কথা। মইন লাইটটা অফ করে। উম্মা উম্মা উম্মা। আমার গালটা কি কামড়ে খেয়ে ফেলবে?
কামড় দিচ্ছি না তো, আদর করি। এত আদর করতে হবে না, ঘুমাও এখন। আজকে রাতে কোনো ঘুম না, আমার ঘুম আসে না। এখনও কোনো আদর বাকি আছে? এখন এত আদর করে কি হবে? তুমি তো সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না, আমাকে আদরও করবে না, কারণ তোমার অতীত তোমার মনে পড়বে। আমার অতীতে ঘটেছে এমন অনেক কিছু আমার এখন মনে পড়ে। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে নিজের অনেক পরিবর্তন হয়েছে। তাহলে তো এটাও জানো যে আমি তোমার মায়া না। কিছু কিছু মনে পড়েছে, কিন্তু এখন থেকে তুমি আমার সত্যিকারের মায়া। অতীত একটা দুঃস্বপ্ন ভেবে তোমাকে আমার বর্তমান ও ভবিষ্যৎ করে রাখছি। খুব ভালোবেসে ফেলেছি, কষ্ট দিও না। এখন তুমি আমাকে দাও। কি দিব? মা, মা দাও। যা, আমার লজ্জা লাগে। বরের কাছে কোনো লজ্জা থাকতে নাই, আমার লজ্জা। কথাটা শেষ করার আগেই মঈন তানিশার ঠোঁট দখল করে নিল। থাক, ওদের পবিত্র রোমান্টিক ভালোবাসার কথা জানতে হবে না, পরে কি হয়েছে সেটা জানলেই হবে। সকালে তানিশা গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে আসে। তখন মঈন পেছন থেকে তানিশাকে জড়িয়ে ধরে, পিঠে চুমো এঁকে দিল। কি হচ্ছে এসব? দেখছো আমি গোসল করে আসি, তারপরও আমাকে শুয়েছো কেন? তাতে কি আমার আবার সাথে গোসল করবে? হ্যাঁ, ভালো বুদ্ধি। ঠান্ডা জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকি, আর আমি তোমার ওপর পড়ে থাকবো। মুখে লাগাম দাও। বইয়ের কাছে বলবো না তো কার কাছে বলবো? কারো কাছে না। আমাকে ছাড়ো। ছাড়বো না। দরজা খোলা আছে, আজকে আমাদের বউ ভাত, তা কি তোমার মনে আছে? তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও। আর একটু থাকি। মা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মঈন তানিশাকে ছেড়ে দিল। মায়ের সামনে এমন অবস্থার লজ্জা লাগারই কথা। হা হা হা। আমি গেলাম, মা আসে নাই, আর তুমি আমাকে কি বললে? দাঁড়াও, তোমার খবর আছে। ধরতে পারবে না। গেলাম। মঈন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ওদের বউ ভাতের অনুষ্ঠান ভালোভাবে হয়েছে, দিনগুলো ভালোভাবে চলছে। মঈন ওর বাবার সাথে ব্যবসা করে। আগের অনেক কথা মঈনের মনে পড়ে। তানিশাও মন দিয়ে সংসার করে। মাঝে মাঝে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া। মঈন বাসায় ফিরে আসার সময় কখনো ফুচকা নিয়ে আসে, বা গোলাপ ফুল, বা তানিশার পছন্দ করা খাবার নিয়ে আসে। তানিশার জন্মদিনের আগের দিন মঈন ইচ্ছা করে অনেক ঝগড়া করে তানিশাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেয়। বাসায় গিয়ে খুব কান্না করে, মন মরা হয়ে বসে থাকে, কাউকে কিছু বলে না। রাতে ওর মা খুব জোর করে ভাত খাইয়ে দেয়। তারপর টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়ে। রাত 12টা বাজে। তখন কলিং বেলের আওয়াজ শুনে তানিশার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখে ফুলের তোড়া মুখের সামনে নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর হাতে গিফটের প্যাকেট। কে আপনি? এত রাতে কেন এসেছেন? হ্যাপি বার্থডে টু ইউ মাই জানু। থ্যাংক ইউ। সারপ্রাইজটা কেমন দিলাম? তুমি খুশি? না। কেন? আমার সাথে ঝগড়া করলা, আবার আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছ। কত কষ্ট পাইছি তা জানো? একটু আমার কষ্টটা ভাবলে না? সরি শোনাবো আমার, তোমাকে সারপ্রাইজ দিব বলে এমন করেছি। সরি। আর এমন করবে না। আমার শুধু তুমি থাকলেই হবে। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। মঈনের বাবা মা এসেছে, সবাই মিলে একসাথে কেক কাটলো। মঈন তানিশাকে চুড়ি, শাড়ি, মেকআপ, কানের দুল দিয়েছে। এগুলো পেয়ে তানিশা খুব খুশি। খুনসুটি, মান অভিমান, ভালোবাসা নিয়ে চলতে থাকে মঈন তানিশার সংসার। কিছুদিন ধরে তানিশার শরীর ভালো লাগছে না। বেশিরভাগ সময় শুয়ে থাকে, ভালো করে খাবার খায় না। এসব দেখে তার শাশুড়ি বলল, তোকে নিয়ে আজকে আমি ডাক্তারের কাছে যাব, নাস্তা করে নে। না মা, আমার যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, খেয়ে রেডি হয়ে নে। মা তুমি একদম চুপ। তানিশা খেয়ে রেডি হয়ে ডাক্তারের কাছে যায়। কিছু টেস্ট দিয়েছে, তার রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে যায়। রোগী আপনার কি হয়? আমার ছেলের বউ। ওর কি হয়েছে? ওর সব কিছু ঠিকঠাক ভালো আছে। আপনি দাদি হবেন। আলহামদুলিল্লাহ। এখন থেকে বেশি করে খাওয়া দাওয়া করবে, রেস্টে থাকবেন। ওষুধ লিখে দিয়েছি, এগুলো খাবেন। তানিশার শাশুড়ি বাড়ি যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যান। মঈন আরও বাবাকে ফোন করে জানিয়ে দেয় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে যেন। কি গো, এত তাড়াতাড়ি আসতে বললে কেন? আগে মিষ্টি খাও, পরে বলছি। মা, বাড়িতে কেউ এসেছে নাকি? হ্যাঁ। তুই তানিশার কাছে যা। মঈন তার রুমে চলে গেল। কে এসেছে তা বলো। তুমি দাদা হবে, নতুন অতিথি আসতে চলেছে। এত ভালো খবর তা আগে বলতে, আমি বাড়ি আসার সময় মিষ্টি কিনে পাড়ায় দিতাম। এখন কিনে নিয়ে আসো যাও। মায়া, আমাদের বাড়িতে কে এসেছে? নতুন একজন। কে সে? মঈনের হাতটা তানিশার পেটের উপর রেখে বলল, এখানে একজন আছে। ইয়াহু, আমি বাবা হব? আমি বাবা হব। চিল্লায়ে কি পাড়া জানাবে? হ্যাঁ জানাবো। পাগল একটা। এখন কি চা খাবে? আর মিষ্টিও। আচ্ছা, আমি নিয়ে আসতেছি। না না, তুমি এখন থেকে কোনো কাজ করবে না, শুধু খাবে আর ঘুমাবে। সারাদিন শুয়ে বসে থাকা যায় নাকি? হ্যাঁ যায়।
এতদিনে যত কষ্ট পেয়েছি তা আজকে শেষ হলো। সত্যি আমি অনেক খুশি। বেস্ট গিফটটা দিছো। আচ্ছা, তোমাদের বাড়িতে খবরটা জানিয়েছো? এখন থেকে মঈন তানিশার খুব কেয়ার করে, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে, যখন যা প্রয়োজন তাই করে দেয়। দেখতে দেখতে মাস চলে আসে নতুন অতিথি আসার। একদিন তানিশার খুব ব্যথা ওঠে। মঈন ঘাবড়ে গিয়ে তার মাকে ডাকে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। সবাই উপস্থিত থাকে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, নীরা, আবির ও মঈন। ডাক্তার আসে, মিষ্টি খাওয়ান। একসাথে দুজন এসেছে। আলহামদুলিল্লাহ, সবাইকে মিষ্টি খাওয়াবো। বাচ্চারা আর মা তিনজনেই ভালো আছে। আমরা কি এখন দেখা করতে পারি? হ্যাঁ, দেখা করে আসুন। দুটো ছেলেবাবু হয়েছে। সবাই খুশিতে আটখানা। কে কাকে কোলে নিবে তা নিয়ে মাতামাতি চলছে। সারা হসপিটাল মিষ্টি বিলিয়ে করেছে। মঈন তানিশার পাশে গিয়ে বসলো। কেমন আছো? ভালো। তুমি কি কিছু খেয়েছো? না। তোমার এই অবস্থাতে আমার গলা দিয়ে খাবার নামতো নাকি? সবাই তো না খেয়ে আছে। তোমরা খেয়ে আসো। পরে যাচ্ছি। তুমি কিছু খাবে? না গো। পরের বার আবার দুজন আনবে নাকি? ধুর, ও কী সব যে বলো। ভালো কিছু তো বললাম। ক্রিকেটের টিম হবে। চুপ করো। এখানে সবাই আছে, শুনতে পাবে। আমি খুব খুব খুশি। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। সবাইকে এত খুশি দেখে আমার যে কত ভালো লাগতে আছে তা বলে বোঝানো যাবে না। আই লাভ ইউ মায়া। আই লাভ ইউ টু মঈন। বাচ্চাদের আর তানিশার কপালে ভালোবাসার পরও সেঁকে দিল। শুরু হলো মঈন তানিশার নতুন অতিথিদের নিয়ে পথ চলা। ভালো থাকুক সবাই। সমাপ্ত। সবসময় পাশে থেকে উৎসাহ দিবেন, আর চেষ্টা করব আপনাদের জন্য ভবিষ্যতে আরও গল্প নিয়ে হাজির হতে ইনশাল্লাহ। যারা এই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।